কিন্তু অনেক মার্কস যদিও সহজ, সহজ একটা সাবজেক্ট, সিম্পল কিছু ম্যাথ আছে এখানে যেগুলো আপনারা অনায়াসে পারবেন। স্যার তবে আরেকবার যদি বলেন স্যার। আমার বলতে জি আমার স্যার, কথা শুরু শোনা থেকে আরেকবার। ক্লিয়ার না? জি স্যার, শোনা বলছিলাম যাচ্ছে ক্লিয়ার। আমরা আপনাদের 48 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ম্যাথের উপর অনেকগুলো ক্লাস নিয়েছি, হ্যাঁ। কিন্তু মেন্টাল অ্যাবিলিটির উপর আজকে আমাদের একটা ক্লাস নেব। মানসিকতার উপর আজকে মোটামুটি একটা ক্লাসে চেষ্টা করবো মানসিকতা যে আপনাদের সিলেবাস টোটাল যে 10টা প্রশ্ন আসবে এগুলো একটা ধারণা দিতে চেষ্টা করবো। আশা করি আমার আজকে ক্লাসটা করলে আপনাদের মেন্টাল অ্যাবিলিটির উপর যে প্রশ্নগুলো আসবে আপনারা মোটামুটি পারবেন। ঠিক আছে, মানসিকতা অনেক সহজ একটা সাবজেক্ট, একটু পরিশ্রম করলে এখানে কিন্তু অনেক ভালো মার্কস আশা করা যায়। আমরা শুরু করে দিই। মোটামুটি আমরা যারা জয়েন করছি আমরা শুরু করি। মানুষের কথা যে টপিক গুলো আমাদের আছে আমি একটা টপিক ধরে বুঝাবো। সিম্পল কিছু ম্যাথ, সহজ একটু প্র্যাকটিস করলে পারবো। ঠিক আছে, শুরু করি। প্রথমে বলবো মেকানিক্যাল রিজনিং থেকে, মানে যান্ত্রিক বিষয় থেকেই কিছু রাখতে হবে। এগুলো যান্ত্রিক মেকানিক্যাল রিজনিং, চ্যাপ্টার নাম হচ্ছে মেকানিক্যাল রিজনিং, যান্ত্রিক বিষয়াদি। বিভিন্ন মেকানিক্যাল ডিভাইস, হ্যাঁ, যন্ত্রের উপর কিছু বৈশিষ্ট্যের উপরে কিছু ম্যাথ আছে, থিওরি আছে, বা কিছু প্রবলেম আছে, এগুলো করি। তাহলে আমি যেগুলো আসতে পারি এগুলো করাচ্ছি, কারণ বেশি করার সময় হবে না, খুব বেশি করতে পারবো না, খুব অল্প সময় আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো। আসেন, তাহলে আমার সাথে চিত্র আঁকেন, তারপর প্রশ্ন লিখবেন। এরকম একটা চিত্র দিয়ে রাখবেন, এটা হচ্ছে একটা লিভারের চিত্র। এটা কোনো একটা লিভার বা বিম, যাই বলেন না কেন, বা সাপোর্ট, বিভিন্ন নামে ডাকা যায় এটাকে, লিভার, বিম, সাপোর্ট, বিভিন্ন নামে ডাকা যাবে। এটা হলো সাম্যাবস্থা বিন্দু, ব্যালেন্স পয়েন্ট বলে সাম্যাবস্থা বিন্দু। হ্যাঁ, বিন্দুর মধ্যে এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে দেখেন এই পাশে 2 মিটার দূরত্বে, 2 মিটার দূরত্বে 20 কেজি একটা বল আছে। 5 কেজি, 20 কেজি, যে কোনো জন দিতে পারে, 20 কেজি লেখা না বুঝতে বলবেন, চিত্র না বুঝতে বলবেন। তাহলে কোশ্চেন করছে এই যে সমস্ত পয়েন্ট থেকে 4 মিটার দূরত্বে কয় কেজি বল প্রয়োগ করতে হবে এটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে ব্যালেন্স করার জন্য কয় কেজি বল প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখন এই দেখবেন বিগত বিসিএস পরীক্ষার কোশ্চেনগুলো যদি আপনারা দেখেন, ম্যাথমেটিক্স পার্টে এখান থেকে একটা অঙ্ক আসছে। এই নিয়ম থেকে, এই নিয়মটা হচ্ছে কি লিভার অঙ্ক। কি কিসের অঙ্ক? লিভার, বিম, সাপোর্ট, বলতে গেল লিভার অঙ্ক। দেখেন প্রশ্নটা কেমন থাকতে পারে। প্রশ্নটা আমি ইংলিশে লিখে দিই, মাঝে তো প্রশ্ন অলরেডি ইংলিশ, বাংলা থাকতে পারে। প্রশ্ন করবেন আপনার, যেখানে বুঝবেন না প্রশ্ন করবেন। হাউ মাচ ওয়েট, ওয়েট কি করে বোঝা লাগবে, ইজ রিকোয়ার্ড দরকার টু ব্যালেন্স, ব্যালেন্স দ্য লিভার, মানে লিভারটাকে ব্যালেন্স করার জন্য কি পরিমাণ ওয়েট, লিভারটাকে ব্যালেন্স করার জন্য কি পরিমাণ ওয়েট এখানে প্রয়োজন হবে। হাউ মাচ ওয়েট ইজ রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য লিভার, ইংলিশে। বাংলায় বলবে এই লিভারটাকে সমস্যায় বজায় রাখার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি বল প্রয়োগ করতে হবে, কি পরিমাণ ওয়েট রাখতে হবে, বাংলা বলবে। সেম প্রশ্ন। তাহলে খুব সহজ একটা টেকনিক আছে, এটা আপনারা বলে দিতে দিচ্ছি, বলছেন ইন্টারমিডিয়েটে করছি, সহজ। সমস্থিতি, সমস্থিতি বাম পাশে, এই বাম পাশে সূত্র হচ্ছে কি বল ইনটু লম্ব দূরত্ব, এগুলো পরীক্ষা লিখতে হয়, এগুলো লিখতে হবে। সমান সমান সমস্থিতি ডান পাশে বল ইনটু লম্ব দূরত্ব, এই একটা সূত্র দিয়ে অঙ্কগুলো করা হয়ে যাবে। এগুলো মেনে আসবে। তাহলে এটা সমস্যা পয়েন্ট এক। এখান থেকে বাম পাশে রাখেন বল ইনটু লম্ব দূরত্ব, বল কত 20, মানে ইনটু লম্ব দূরত্ব কত 2 মিটার, সমান সমান। সমানে ডান পাশে বল কত জানি না, নতুন এক্স, দূরত্ব কত 4 মিটার। শেষ। এবার 4 দিয়ে 20 কে ভাগ করলে কত, এখানে বলতে পারেন 20 দুগুণ কত 40, 40 কে যদি 4 দিয়ে ভাগ করি উত্তর এক্স এর মান 10। এবার আপনি ভালো বুঝলে এটা মুখোমুখি পারবেন, ভালো বুঝলে আপনি এটা মুখোমুখি পারবেন। একদম সহজ, খুবই। এবং এগুলো পরীক্ষা আসতে দিকে তাই প্রত্যেকটা বিশেষ করে কি একটা প্রশ্ন আসে, ডেভিডে পারবে যান্ত্রিক দক্ষতা অংশ। তাহলে আমরা ক্লিয়ার সবার কাছে। তাহলে আমরা পরীক্ষায় এসব কোনো সূত্র লিখবো না, ডিরেক্ট এভাবে করবো। এই দেখেন এই পাশে তাকাবো, 20 গুণ 10, 20 গুণ 20 গুণ 2, 20 গুণ 2, এভাবে করবো মুখোমুখি, 20 গুণ 2, তাহলে 2 গুণ 40, 40 কে ভাগ করবো 4 দিয়ে, তাহলে উত্তর 10। মানে এটা গুণ এটা সমান সমান এটা গুণ এটা, এটা বের করতে বলছে। আবার দেখবেন কখন এটা দিয়ে আছে, এটা বের করতে বলছে, দূরত্বগুলো পাল্টে দেবেন, কোনো সমস্যা নেই। এটা ক্লিয়ার করে যাচ্ছে। হ্যাঁ, একটা অংশ দেখে এখান থেকে, এখানে একটা অংশ দেখাই। যেমন 2 নম্বর দেখেন, এই যে একটা চিত্র দিয়ে দিচ্ছে,
লিভারের চিত্র এখান থেকে এই সমস্ত পয়েন্ট এ থেকে এটা 3 মিটার বলা আছে, এটা 4 মিটার প্রশ্ন বলা আছে। এবার প্রশ্ন করছে এখানে ওজন দিয়ে আছে 6 কেজি, প্রশ্ন করছে এখানে কত কেজি পড়বে। প্রশ্নটা বাংলায় বলা আছে, বাংলায় বলা আছে কোশ্চেনটা। ভারসাম্য রক্ষা করতে আপনার চিত্র আঁকা সুন্দর হবে না, প্রশ্নের চিত্র আঁকা থাকবে, প্রশ্নের চিত্র আঁকা থাকবে। ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে কত কেজি বল প্রয়োগ করতে হবে। এই যে কোশ্চেনটা বাংলায় বলবে, ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে কত কেজি বল প্রয়োগ করতে হবে, এভাবে প্রশ্নটা বলবে। তাহলে কি করবো, এই সাম্যস্থিতির বাম পাশে বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে বল কত জানি না, ওয়াট পদার্থ সংখ্যা x, দূরত্ব কত 3। ডান পাশে বল ইনটু লম্ব দূরত্ব 6 গুণ, তাহলে 424, 24 কে 3 দিয়ে রাখো, উত্তর 8। ম্যাথ থেকে অনেক সহজ, আমাদের গাণিতিক যুক্তি থেকে অনেক সহজ আমি মনে করি। মেন্টাল এবিলিটি গাণিতিক যুক্তি থেকে অনেক সহজ। আসলে ক্লিয়ার সবার কাছে? আসলে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে সেকেন্ড প্রশ্ন যাই। তাহলে জি এটা হচ্ছে স্যার। আমি দেখালাম যান্ত্রিক দক্ষতা থেকে, এটা লিভার রং। এবার দেখাবো যান্ত্রিক দক্ষতার আরেকটা অংশ আছে পুলি, এটাকে পুলি বলা হয়, বাংলা হচ্ছে কপিকল বলে, বাংলা কপিকল। এখান থেকে যদি ম্যাথ আসে কি ধরনের কাজ করে এটাকে কপিকল বা পুলি থেকে একটা চিত্র দিয়ে থাকবে, একটা চিত্র দিয়ে থাকবে এরকম কপিকল থাকে। তুলে দিয়ে এখানে একটু ওয়েট ঝুলানো আছে, মনে করেন 20 কেজি একটু ওয়েট ঝুলানো আছে। প্রশ্ন করছে এটাকে কি পরিমাণ বলে টানতে হবে, এটা উত্তোলন করার জন্য, এই ওয়েটটা উত্তোলন করার জন্য কি পরিমাণ বলে তাকে টানতে হবে। মানে এই 20 কেজি ওয়েটটাকে যদি আমি উপর তুলতে চাই, উত্তোলন করতে চাই, কি পরিমাণ বলে তাকে টানতে হবে। প্রশ্ন কেমন থাকবে, 20 কেজি ওজন উত্তোলন করতে কত বল প্রয়োগ করতে হবে, কত বল প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে চিত্রটা আঁকেন, প্রশ্নের চিত্র আঁকা থাকবে, প্রশ্নের চিত্র আঁকা থাকবে এই বিশ্বযুদ্ধ উত্তোলন করতে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যে যে বলটা আমার লাগবে একটা সূত্র আছে, বলের বলটা বের করার সূত্র হচ্ছে কি জানেন, সূত্র হচ্ছে ওজন ডিভাইড বাই ঊর্ধ্বমুখী টান, ওজন ডিভাইড বাই ঊর্ধ্বমুখী টান, ঊর্ধ্বমুখী টান সংখ্যা, ওজন ডিভাইড বাই ঊর্ধ্বমুখী টান সংখ্যা, এটা হচ্ছে সূত্র। ওজন ডিভাইড বাই ঊর্ধ্বমুখী টান সংখ্যা, তাহলে ওজন কত 20 কেজি, ভাগ করতে হবে কি দিয়ে, ঊর্ধ্বমুখী টান। ঊর্ধ্বমুখী টান কি, যখন আমি এটাকে এদিকে টানবো, দেখেন এর রশ্মি দিয়ে আমি একে টানবো, এটা হচ্ছে নিম্নমুখী টান, এই যে এটা হচ্ছে নিম্নমুখী টান, আমার লাগবে ঊর্ধ্বমুখী টান, তাহলে এখন আমি এদিকে টানবো, তাহলে এটাকে উপরে দিয়ে তুলবে, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান। তাহলে দুইটা টান আছে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান, একটা নিম্নমুখী। তাহলে ঊর্ধ্বমুখী টান সংখ্যা কয়টি, একটি, তাহলে উত্তর 20টি, উত্তর 20টি। এই যে পূর্ণিমা কবিগুলো অঙ্ক, পূর্ণিমা কবিগুলো তারপর এটা তারা ভালো বুঝবেন, এটা শেষ করেন। পূর্ণিমা কবিগুলো আমি একটা দেখাচ্ছি। তাহলে ঊর্ধ্বমুখী টান সংখ্যা স্যার, একটা হলে এক, কষ্ট করেন প্লিজ। স্যার প্রথমটা যদি একটু বলেন আবার। বিশ প্রশ্ন হচ্ছে কেজি 20 কেজি কি ওজন ওজন? উত্তোলন করতে, এই যে আমি বলছি শুনেন, 20 কেজি ওজন উত্তোলন করতে কত বল প্রয়োগ করতে হবে, কত বল প্রয়োগ করতে হবে। তাহলে 20 কেজি ওজন যদি উত্তোলন করতে চাই, কি পরিমাণ বলে আমাকে টানতে হবে, তাহলে উত্তর পেলাম 20 কেজি। কেন, কারণ এই বল বের করার সূত্র হচ্ছে ওজন ডিভাইডেড বাই ঊর্ধ্বমুখী টান সংখ্যা। তাহলে ঊর্ধ্বমুখী টান কয়টা, একটা, এখানে দুইটা টান আছে, একটা নিম্নমুখী টান, একটা ঊর্ধ্বমুখী টান। ঊর্ধ্বমুখী টান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, উত্তর হবে 20। বলের চিত্র দেখেন, বলের চিত্র দেখেন, স্যার এখানে বলের রেকর্ড নিউটন হবে না? বল লেখো, নিউটন হবে না? বল লেখো নিউটন হবে কখন, যদি প্রশ্নে, প্রশ্নে ওজনটা নিউটন থাকে, এই যে এককটা ওই যে প্রশ্নে কোনো কেজি দিছে তো, ওই উত্তরটা কেজি, নিউটন থাকলে নিউটন, পাউন্ড থাকলে পাউন্ড, মানে প্রশ্নে যেভাবে দেন। স্যার আমরা এখানে 1 দিয়ে ভাগ করলাম কেন? ভালো প্রশ্ন।
তাহলে একটু খেয়াল করা হয়নি, আমি মুছে ফেলছি অবশ্যই চিত্রটা। এক দিয়ে ভাগ করা হয়, এখানে কি লিখছে তো সূত্রটা? ওজন ডিভাইডেড বাই ঊর্ধ্বমুখী টান সংখ্যা। ঊর্ধ্বমুখী টান সংখ্যা, তাহলে ওজন কত? 20 কেজি। ঊর্ধ্বমুখী টান সংখ্যা কয়টি? একটি। তো তাই আমি চিত্র এই যে আমি যখন এটা টানলাম, এটা টানলাম, তাহলে এটা হচ্ছে নিম্নমুখী টান। আর এটা টানলে এটা উপর দিকে উঠতেছে, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান। বুঝতে পারছি? মানে 1 দিয়ে ভাগ করলাম কেন স্যার? এখানে এক। আমি তো ওইটাই বুঝালাম, তাহলে খেয়াল করেন এখনো। আচ্ছা চিত্র আবার আয়, আবার আয়। চিত্র আবার আয়। দেখেন তাহলে, তাহলে এটা একটা পুলি রিয়াক্ট করা আছে এই উদাহরণটাকে। তাহলে এই উদাহরণটা যদি আমি উপর তুলতে চাই, কি পরিমাণ বলে টানতে হবে? তাহলে এখন আমি যে এই বলটা বের করব, এই বলটা বের করে একটা সূত্র লিখে দিচ্ছি। সূত্রটা কি দেখেন তো? ওজন ডিভাইডেড বাই মানে ভাগ ঊর্ধ্বমুখী টান সংখ্যা। ঊর্ধ্বমুখী টান সংখ্যা, তাহলে এখানে ঊর্ধ্বমুখী টান কয়টা এটা খুঁজে বের করতে হবে না? কে বের করবে? যখন আমি বললাম এই উদাহরণটা কিন্তু আমি দিকে টানছি, তাহলে এই যে টানটা, এই টানটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে। এই টানটা কোন দিকে? নিচের দিকে। নিম্নমুখী টান, নিম্নমুখী টান। আমার সূত্র বলতে ঊর্ধ্বমুখী টান সংখ্যা। তাহলে এটা এবার এটা যখন আমি এদিকে টানবো, তাহলে এটা উপর দিকে উঠবে। এই যে উপর দিকে টানবে এটাকে, এটা উপর দিকে টানবে, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান। তাহলে একটা ঊর্ধ্বমুখী টান, একটা নিম্নমুখী টান। তাহলে ঊর্ধ্বমুখী টান কয়টি? একটি। একটি। জি এবার আমি কি ক্লিয়ার করতে পারছি? স্যার। স্যার এখানে কেজি থাকলে কেজি দিব। কেউ দেখ, এটা কোশ্চেনের ডিমান্ড, ঠিক আছে? আমি একটা চিত্র আঁকি, তাহলে আপনারা ভালো বুঝবেন আশা করি। আরেকটা চিত্র আঁকি, আরেকটা চিত্র আঁকি, আপনারা ভালো বুঝবেন। একটু এই চিত্রটা আঁকেন, এই চিত্রটা আঁকেন। এখানে 40 কেজি একটা ওজন ঝুলিয়ে রাখছে। এই চিত্র আঁকেন। 40 কেজি একটা ওজন ঝুলিয়ে রাখছে। কষ্টবোধ অবস্থানে কত কেজি বলে এটাকে টানতে হবে? এই 40 কেজি ওজন উত্তোলন করার জন্য কষ্টবোধ অবস্থানে কত কেজি বলে টানতে হবে? কষ্টবোধ অবস্থানে কত কেজি বলে টানতে হবে? তাহলে এখন আমি যে বলটা বের করতে বলছে, এই বল বের করার সূত্র কি বলেছি? ওজন ডিভাইডেড বাই ঊর্ধ্বমুখী টান সংখ্যা। ওজন ডিভাইডেড ঊর্ধ্বমুখী টান সংখ্যা। তাহলে ওজন কত? 40 কেজি। ভাগ করবেন কি দিয়ে? ঊর্ধ্বমুখী টান সংখ্যা দিয়ে। তাহলে ঊর্ধ্বমুখী টান কয়টা খুঁজে বের করতে হবে না? কে বের করবে না? দেখেন যখন এইটাকে আমি উপরের দিকে টানবো, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান। এই যে এটা এটা উপরের দিকে টানছে, এই যে এদিকে বেঁধে রাখছে রশি দিয়ে, এই যে ওয়ালের সাথে বাঁধা আছে, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান, ওদিকে টানছে। আবার যখন আপনি এটাকে এদিকে টানবেন, তাহলে এটা হচ্ছে নিম্নমুখী টান, ডিরেকশন দেখেন। আবার এটা যখন এইদিকে টানছেন, তখন এই যে টানছে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান। তাহলে এখন এটা তিনটা টান আছে, এই যে ঊর্ধ্বমুখী টান, ঊর্ধ্বমুখী টান, নিম্নমুখী টান। তাহলে বলেন এই এখানে ঊর্ধ্বমুখী টান কয়টি? দুইটি। জি জি। দুইটি। এটা দুইটি এবার উত্তর 20 কেজি। ক্লিয়ার? জি জি স্যার clear। এটা হচ্ছে পুলি বা কপি কল। এবার যান্ত্রিক দক্ষতা থেকে আমরা পরের অংশে যাবো। এটা হলো হুইল বা চাকা। এর পরের অংশটা হচ্ছে মানে এগুলোতে বিভিন্ন মেকানিক্যাল ডিভাইস আর কি, কেমন প্রতি লাগার কোনো কারণ নেই, চিত্র বর্ষা আঁকা থাকবে, জাস্ট বিষয়টা বুঝে যাবে। মেকানিক্যাল বিভিন্ন বিষয়ের উপর কিছু প্রশ্ন দিয়ে দেয় এখানে, এই মেন্টাল এই পার্ট। দেখেন এই পার্টটা হচ্ছে হুইল বা চাকা। তো আমি এটা চিত্র আঁকা, আপনার আমার সাথে একটু আঁকেন কষ্ট করে। তাহলে এই হুইলটাকে ঘুরাচ্ছে এটা এ, এটা বি। আবার এই হুইলটাকে ঘুরাচ্ছে এটা সি। আবার এই হুইলটাকে ঘুরাচ্ছে এটা হলো এই চিত্রটা। এই চিত্রটা আগে আস্তে আস্তে সুন্দর মতো দেখাই। প্রশ্ন কি? ইফ, এই ইংলিশে কোশ্চেন বলে গেল মাধ্যমিক, বাংলা বললে খুব বিষয়টা ইজি হবে। ইফ ড্রাইভ হুইল মানে এটাকে বলছে ড্রাইভ হুইল, বাংলা বলে চালক চাকা। রোটেটস, রোটেটস মানে ঘুরে, ক্লকওয়াইজ, সিডব্লিউ মানে ক্লকওয়াইজ ঘড়ি কাঁটার দিকে, এট স্পিড অফ 10 আরপিএম, 10 আরপিএম রেভলিউশন পার মিনিট। So how does, এই প্রশ্ন করছে, how does হুইল ওয়াই আর প্রশ্ন, তাহলে ওয়াই হুইলটা কোন দিকে? ওয়াই হুইলটা কোন দিকে? চারটা অপশন দিয়ে দিলাম। অপশন কে কোনটা থাকবে? এমসিকিউ কোশ্চেন। অপশন থাকবে ক্লকওয়াইজ, স্লো ওয়াই। অপশন কতে
অ্যান্টি ক্লকওয়াইজ স্লোয়ার। অপশন গতে ক্লকওয়াইজ ফাস্টার। অপশন গতে অ্যান্টি ক্লকওয়াইজ ফাস্টার। এটা হলো প্রশ্ন। তাহলে ঠিক আছে সবার। তাহলে এখানে একটা চাকা আছে, বলছে যে চাকা, এটা মনে হচ্ছে বি চাকা, কি যে একটা বেল দিয়ে, এটা হুইল, এগুলোর নাম হচ্ছে হুইল, মানে চাকা। তাহলে বেল দিয়ে ঘুরাচ্ছে, এটা ওইটাকে ঘুরাচ্ছে একটা বেল দিয়ে, আবার বিটা সি কে ঘুরাচ্ছে তাও একটা বেল দিয়ে, সি আবার ডি কে ঘুরাচ্ছে তাও কি দিয়ে, বেল দিয়ে। তাহলে প্রশ্ন, ইফ ড্রাইভ হুইল এক, তাহলে এটা নাম হচ্ছে ড্রাইভ, রোটেটস ঘুরে ক্লকওয়াইজ সিডব্লিউ, মানে ক্লকওয়াইজ ঘড়ি কাঁটা দিয়ে ঘুরে, ঘড়ি কাঁটা তাহলে এক একটা ঘুরে দেখেন চিত্র, ঘড়ি কাঁটা দিয়ে ঘড়ি কাঁটা ঘুরে দেখেন এভাবে ঘুরে। এটা স্পিড অফ 10 আর 10 আরপিএম এ ঘুরে, এটা এয়ারপ্লেন দরকার নেই, এখানে অপশন কাজে লাগবে জাস্ট। হাউ ডাজ হুইল ওয়াই টার্ন, তাহলে ওয়াই না সরি, হাউ ডাজ হুইল ডি টার্ন, এটা ডি হবে, সরি এটা কারেকশন করুন। হাউ ডাজ হুইল ডি টার্ন, তাহলে ডি হুইলটা কোন দিকে ঘুরে প্রশ্ন। তাহলে কিভাবে প্রশ্ন আনসার করবেন এই দেখেন। তাহলে হুইলের ধর্ম আছে, হুইলের বৈশিষ্ট্য আছে, চাকার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য জানেন? এই চাকাটা যেদিকে ঘুরবে সে তার নিকটবর্তী চাকাকে একই দিকে ঘুরাবে। চাকা, চাকার ধর্ম, চাকার বৈশিষ্ট্য। তাহলে প্রথম চাকাটা যেদিকে ঘুরবে সে তার পরবর্তী চাকাকে একই দিকে ঘুরাবে। তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরে, এটা ক্লকওয়াইজ। আবার এটা যদি ক্লকওয়াইজ ঘুরে সে তার নিকটবর্তী চাকাকে একই দিকে ঘুরবে, তার মানে ক্লকওয়াইজ। আবার এটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটাও কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ। তাহলে উত্তর হচ্ছে ক্লকওয়াইজ। আনসার কি ক্লকওয়াইজ। লিখে আমার কথা আছে, ক্লকওয়াইজ স্লোয়ার, ক্লকওয়াইজ ফাস্টার, অপশন দুইটা আছে। তাহলে স্লোয়ার ফাস্টার ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝে নেন। ব্যাপারটা হচ্ছে আপনারা ওখানে আঁকার সময় বিষয়টা খেয়াল করেন না, আমি কিন্তু আঁকছি কেউ দেখেন, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়, বড় ছোট আছে, এটার উপর ভিত্তি করে স্লোয়ার এবং ফাস্টার। বিষয়টা কি, একটা ছোট চাকা তার নিকটবর্তী বড় চাকাকে অবশ্যই আস্তে আস্তে ঘুরাবে, একটা বড় চাকা তার নিকটবর্তী ছোট চাকাকে অবশ্যই স্পিডে ফাস্টে ঘুরাবে। তাহলে দেখেন সিটা ছোট আর ডিটা হচ্ছে বড়, তাহলে সি চাকা ঘুরাবে কি আস্তে আস্তে, স্লোয়ার। উত্তর হচ্ছে ক্লকওয়াইজ স্লোয়ার। বুঝতে পারছি, বুঝতে জি পারছি। স্যার, জি ক্লিয়ার। পরে বসে যাবো। তাহলে এটা হলো হুইলের বৈশিষ্ট্য, হুইলের ধর্ম, সেখানে একটা অঙ্ক দেখালাম কি আছে। এবার আমরা গিয়ার, গিয়ার থেকে অঙ্ক দেখাই। এটা অঙ্ক আসতে পারে গিয়ার থেকে, একটা চিত্র আঁকান, তারপর এটা এ গিয়ার, এটা বি গিয়ার, এটা সি গিয়ার। এখানে সূত্র কথা হবে তার বুঝতে পেরেছি। যদি গিয়ারে খাস কাটা থাকে, দাঁত থাকে, এবার দাঁত একটা সাথে করে সংযুক্ত হয়ে গিয়ে, তাহলে এ বি তে তিনটা গিয়ার আছে। চিত্রটা সূত্র কথা হবে বি গিয়ার এ ওটা রোটেটস। ওটা বন্ধ করছি, ওটা টানছি যে ওটা নিচে ডা মিউট করেন প্লিজ, মিউট করে কথা বলেন। If gear A rotates clockwise, then gear C rotates which position? ঠিক আছে, আপনি চিত্রটা অবশ্যই প্রশ্ন আগে থাকবে, আপনার চিত্রটা আগে, তাহলে অপশন দিয়ে থাকবে, চারটা অপশন কতে আছে ক্লকওয়াইজ, অপশন খতে আছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়িকাঁটার বিপরীত দিকে। If gear A rotates, মানে এক গিয়ারটা বলছে কোন দিকে ঘুরে, রোটেটস ক্লকওয়াইজ, কোন দিকে বলতেছে ক্লকওয়াইজ, এক গিয়ারটা ঘুরে ক্লকওয়াইজ, মানে ঘড়িকাঁটার দিকে। তাহলে গিয়ার সি রোটেটস টু পজিশন, তাহলে সি গিয়ারটা প্রশ্ন হচ্ছে কোন দিকে ঘুরবে, তাহলে এক গিয়ারটা ঘুরে কোন দিকে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘড়িকাঁটার দিকে। এক গিয়ারটা ঘুরে কোন দিকে, ক্লকওয়াইজ ঘড়িকাঁটার দিকে। তাহলে সি গিয়ারটা কোন দিকে ঘুরবে প্রশ্ন, সি গিয়ারটা কোন দিকে ঘুরবে। তাহলে গিয়ারের ধর্ম কি, গিয়ারের বৈশিষ্ট্য কি, এই যে গিয়ার হচ্ছে এরকম খাঁজের মধ্যে থাকে, এই দাঁতটা থাকে, একটার সাথে একটা খাঁজগুলা ঝুলানো থাকে। তাহলে গিয়ার ধর্ম হচ্ছে এই প্রথম গিয়ারটা যেদিকে ঘুরবে সে পরবর্তী গিয়ারকে বিপরীত দিকে ঘুরাবে, উল্টো দিকে ঘুরাবে, এটা হচ্ছে গিয়ার ধর্ম। তাহলে দেখেন, তাহলে এই গিয়ারটা যদি ক্লকওয়াইজ ঘুরে, প্রশ্ন হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে বি গিয়ারটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ বিপরীত দিকে। বি গিয়ারটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সি ঘুরবে কোন দিকে, ক্লকওয়াইজ। তাহলে উত্তর হচ্ছে ক্লকওয়াইজ, উত্তর হচ্ছে ক্লকওয়াইজ। আমি কি বুঝতে পারছি এটা? জি স্যার। মোটামুটি মেকানিক্যাল ডিভাইস যান্ত্রিক বিষয় থেকে যদি বেশি প্রশ্ন আসে, বেশি যে পার্টগুলো কিভাবে কাজ করে গেল, এই যে গিয়ার, হুইল, প্রতিকল, পুলি, তারপর হচ্ছে আপনার লিভার, এই ধরনের ম্যাথগুলো আপনারা একটু দেখবেন, আশা করি এখান থেকে প্রশ্ন পাইতে পারবেন।
আমরা দ্বিতীয় বর্ষ দেয় আসুন এখানে আসুন। এবার আমরা একটু করবো স্থানাঙ্ক সম্পর্ক, মানে ডিস্টেন্সের যে অঙ্কগুলো আসে আর কি, স্থানাঙ্ক ডিস্টেন্সের যে ব্যাপারগুলো আসে, স্থানাঙ্ক ডিস্টেন্স বা স্পেস এখানে যে প্রত্যেকটা জায়গায় আসে খুব সহজ এর পরীক্ষা আসে। তাহলে একটা প্রশ্ন লিখি, একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে সময় বাস্তব একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল। 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল, খুব বেশি মিনিট লাগবে না, জাস্ট নিয়মটা শিখেন, অঙ্ক পারবে। এবং সেখান থেকে এগুলো পাল্টে দেবে, এগুলো এগুলো কি আসছে ঠিক আছে চেঞ্জ হয়ে যাবে। এবং সেখান থেকে 5 কিলোমিটার কিলোমিটার ঠিক পূর্বে গেল, পূর্বে গেল। প্রশ্ন, যাত্রার শেষে এ এ থেকে কত দূরে আছে? যাত্রার শেষে সে এতে কত দূরে আছে, এটা হলো প্রশ্ন। তাহলে এগুলোকে বলছে আমরা স্থানাঙ্ক সম্পর্ক বা ডিস্টেন্স রিলেটেড বা দূরত্ব বিষয় বা স্পেস রিলেশন। এরকম একটা প্রশ্ন দিয়ে দেবে, একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে ঠিক 12 কিলোমিটার ঠিক উত্তর দিয়ে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার ঠিক পূর্বে গেল। যাত্রা শেষে সে এ থেকে কত দূর আছে। এই ম্যাথ গুলো করার নিয়ম কি, এগুলো যেন আমাদের যেটা লাগবে সেটা দিক চিনতে হবে, সবাই দিক চিনে অবশ্য তারপর বলছে। এটা হলো উত্তর, উত্তরের বিপরীত হলো দক্ষিণ, উত্তর দক্ষিণের ডান হইলো পূর্ব, বামে পশ্চিম। এই দিক অনুযায়ী আমাদের ঠিকভাবে অঙ্কের চিত্র রাখতে পারলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। জাস্ট চিত্র রাখতে হবে। তাহলে এখন তো যাত্রা শুরু করেন একটি নির্দিষ্ট স্থান এ থেকে, তাহলে মনে করেন এটা এক পয়েন্ট, এই যে এ থেকে যাত্রা শুরু করেন ঠিক 12 কিলোমিটার গেছে কোথাও উত্তর দিকে, তাহলে কিন্তু উত্তর দিকে উত্তর দিকে গেছে 12 কিলোমিটার। সেখান থেকে পূর্বে গেছে 5 পূর্ব দিকে, এদিকে পূর্বে গেছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার শেষ। যাত্রা শুরু করছে এ থেকে, যাত্রা শেষ সি। এটা বলছে সরাসরি দূরত্ব কত, আমাদের বের করতে বলছে কি এস। এটা বের করতে এই চিত্র আপনাকে আঁকতে পারছো প্রশ্ন পড়ে, ঠিক আছে চেঞ্জ হোক, নিজে চেঞ্জ হোক, উত্তর দক্ষিণ শেষ করে দেবে অঙ্ক পারবে। এখন তাহলে এই ক্ষেত্রে দেখবেন এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথে আপনি সবসময় এটাতে কি হবে, সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, অলওয়েজ সমকোণী ত্রিভুজ সৃষ্টি হবে। আর সমকোণী ত্রিভুজের সবসময় অতিভুজটা বের করতে হবে, কি দিয়ে অতিভুজ, তো অতিভুজের একটা ফর্মুলা আছে আমাদের যে মেডিকেল আছে বলে, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ বের করার সূত্র, পিথাগোরাসের সূত্র বলে। তাহলে আমার অতিভুজটা থেকে এসি, তাহলে এসি স্কয়ার সমান 5 স্কয়ার যোগ 12 স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে 20, 12 স্কয়ার মানে 144 যোগ হলো 169, তার মান এসি স্কয়ার মান, তাহলে এসি মান হবে √169 অর্থাৎ 13, অর্থাৎ 13, অর্থাৎ 13। এভাবে যে কোনো প্রশ্ন থেকে আপনি পারবেন, অর্থাৎ 13। যে কোনো বিস্তার আরেকটা করতে পারবেন। আমার মধ্যে খুব বেশি ম্যাথ লাগবে না, নিয়মগুলো একটু শিখে, নিয়মগুলো একটু শিখে। আরেকটা ম্যাথ, এক ব্যক্তি প্রথমে দিকে 8 মাইল, ইংলিশে লিখছি, তারপর এই পূর্বে 12 মাইল, পূর্বে 12 মাইল এবং কি লিখছেন, এক ব্যক্তি প্রথমে দিকে 8 মাইল, তারপর পূর্বে 12 মাইল এবং শেষে উত্তর দিকে, এবং শেষে উত্তর দিকে 8 মাইল এবং শেষ উত্তর দিকে 8 মাইল। অবস্থান থেকে, অবস্থান থেকে সে সোজা কত দূরে আছে, এটা হচ্ছে প্রশ্ন। অবস্থান থেকে সে সোজা কত দূরে, অবস্থান থেকে সে সোজা কত দূরে আছে প্রশ্ন। একই কথা, same। তাহলে আপনি চিত্র আঁকতে পারলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। চিত্র কি রাখবেন, এখানে যাত্রা শুরু করবেন এক। তাহলে এক ব্যক্তি উত্তর দিকে 8 মাইল, তাহলে উত্তর উপর দিকে 8 মাইল গেলেন, সেখান থেকে পূর্ব 12 মাইল, তাহলে পূর্ব দিকে যান যে 12 মাইল,
সেক্ষেত্রে আবার উত্তর দিকে আসবে, তারপর উত্তর দিকে আসবে। তারপর শুধু এ থেকে তারপর বের করতে বলছে মানুষের দূরত্ব একদম সহজ। চিত্র রাখতে হলে বের করে আপনাকে অ্যাসি বের করতে বলছে। এখন এই অ্যাসি বের করতে আমার বলছে অবশ্যই কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, না হলে বানাতে হবে, না হলে বানাতে হবে, হয়তো হবে না হলে বানাতে হবে। তাহলে দেখেন তো এখান থেকে এটু একটা সমকোণী ত্রিভুজ, আবার এটা একটা সমকোণী ত্রিভুজ, সেটা দুইটা ত্রিভুজ আছে, যেটা আমরা একটু আগে একটা পাইছি। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখেন এটা 8 পাই, আবার এটা 8। তাহলে এই দূরত্ব সমান বিদায় এই যে রেখাটা আঁকছেন, এই যে রেখাটা, এই রেখাটা অবশ্যই এই 12 কিলোমিটারের ঠিক মাঝখানে যাবে, অর্থাৎ এদিকে 6 এদিকে 6। জ্যামিতিক চিত্র দিই অঙ্কন অনুসারে, তাহলে এটা যদি 12 হয় অর্ধেক মধ্যে 6 6 বেড়ে যাবে। তাহলে এখন দেখেন আপনি এই চিত্র দেখেন, এই চিত্রটা দেখেন ভূমিলম্ব কত 6 8 6 8 6 8। তাহলে ভূমিলম্ব যদি 6 8 হয় তাহলে 8 স্কয়ার 64, 6 স্কয়ার 36, 8 স্কয়ার 64, 6 স্কয়ার 36, তাহলে 64 14 100, 100 বর্গ হচ্ছে 10। তাহলে এই যে 8 6 অতিভুজটা কত হবে 10, এটা ঠিক তাই। 8 6 অতিভুজ কত 10, তাহলে आंसर হবে 10 যোগ 10 20 মাইনাস 20। বুঝতে পারছি আমি এটা, এগুলো বুঝতে পারছি। আর একটা অঙ্ক দেখেন, একজন অবস্থান থেকে হেঁটে, একজন অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, এবার ডান বাম বলছে, ডান দিকে কয় ফুট 10 ফুট, ডান দিকে 10 ফুট, কমা দিয়ে লিখবেন, বাম দিকে 20 ফুট। আস্তে লেখা লেখা না ডিরেকশন কমা দিয়ে বাম দিকে 20 ফুট, আবার কমা দিয়ে লিখবেন বাম দিকে 20 ফুট দিবেন। এবং সবশেষে, এবং সবশেষে বাম দিকে, বাম দিকে 20 ফুট দিয়ে, 20 ফুট দিয়ে বিতে পৌঁছাবো, বিতে পৌঁছাবো। প্রশ্ন এও দিয়ে দিতে হবে, এটা পরীক্ষা ছিল, এও দিয়ে দিতে হবে। তাহলে আপনি যদি ঠিক রাখতে পারেন ওখানে রেজাল্ট পেয়ে যাবেন, কোনো যোগ বিয়োগ করা লাগবে না, কিচ্ছু করতে হবে না। তাহলে একজন এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, কমা বাম দিকে 20 ফুট, আবার কমা বাম দিকে 20 ফুট, এবং সবশেষে বাম দিকে 20 ফুট দিয়ে, বাম দিকে 20 ফুট দিয়ে বিতে পৌঁছাবে। কোথায় পৌঁছেছে বিতে, এও বিয়ে দূরত্ব কত, এও বিয়ে দূরত্ব কত। তাহলে এটা আপনি কিভাবে করবেন দেখেন, যদি চিত্র আঁকতে পারেন রেজাল্ট পাবেন, তাহলে চিত্র আঁকি, যদি মনে করেন এখানে যাত্রা শুরু করেন এটা থেকে হেঁটে ডান দিকে, ডান হুম দিকে যে হাতের সাথে মিলাবে, এটা আপনার ডান হাত, ডান দিকে 10 ফুট 10, এই 10 ফুট। আবার সেখানে বাম দিকে, তাহলে আমার মুখটা এখন এদিকে না, এই ডিরেকশন এদিকে, তাহলে এই ডিরেকশন হলে বাম দিকে এদিকে এদিকে হবে। কয় ফুট 20, তাহলে বামে যান 20, বামে গেলে এটা 20। এবার আমার মুখটা হচ্ছে এদিকে, এদিকে মুখটা এদিকে বলে আমার বাম দিকে 20, তাহলে বাম হচ্ছে এদিকে, বাম দিকে 20, যদি 20 ফুট আছে, এদিকে কিন্তু 10, এটা 20 আসছে, এটা 20, 20। আবার এখানে সব শেষে বাম দিকে, তো আমি এদিকে ঘুরে যাচ্ছি, কারণ মুখটা এদিকে, মুখ যদি এদিকে হয় বাম হচ্ছে এদিকে, বাম এদিকে তো এদিকে আসবে, কয় ফুট আসবে 20। তাহলে এখানে এটা 20 দিন আগে আগে এটা 20 হবে, এই অবস্থাতে বসে দেখছি আঁকা শেষ। তাহলে এখানে যাত্রা শুরু করছিলাম এতে, এখানে একটা 10 ফুট, বামে ডানে, এটা ডানে, ডানে 10 ফুট, এবার বামে গেছে 20 ফুট, আবার বামে গেছে 20 ফুট, আবার সবশেষে বামে গেছে কত, তাহলে বি তে গিয়ে পড়ছে। কত হচ্ছে এ এবং বি এর মধ্যে এই দূরত্বটা কত। তাহলে দেখেন এখানে কোনো যোগ বিয়োগ কাটাকাটি করতে হবে, করতে পারে কেন, কারণ এখান থেকে এই পুরোটা কয় ফুট বলছেন 20 ফুট, এই যদি পুরোটা 20 ফুট হয় তাহলে এটা 20 ফুট, এই পুরোটা 20 ফুট, তাহলে এখান থেকে একটু কত 10, তাহলে এ থেকে বি দূরত্ব কত, আনসার 10। আনসার 10। বুঝতে পারছি, তোমার কাছে ক্লিয়ার? স্যার এর আগের ম্যাথে যদি স্যার, আগের যে ম্যাথটা ছিল ওটাতে যদি স্যার মানে বাহুগুলো সমান না হয়, যেমন আপনি 8 গুড, 8 আমি পয়েন্ট বুঝছি, যেটা সমান। আমি আপনার পয়েন্টে বুঝছি, প্লিজ আমি আপনার পয়েন্টে বুঝছি, গুড, ভালো বুঝছেন। আমি তাহলে ওইটা আপনাকে আমি আরেকটা আরেকটা প্রশ্ন আমি দেখাই, তাহলে বুঝছি পরীক্ষা আসছে।
যেটা বলছেন এটা পরীক্ষা আসছে কিন্তু। যে আগের অঙ্কে আমি বললাম এদিকে 8 মাইল, এটা বুঝতে দেবো, এটা ক্লিয়ার তো না? জি স্যার। তো আমি আগের প্রশ্নের আগের চিত্রটা আগে আগের একটু আবার একটু খেয়াল করো সবাই। এই যে এখানে ছিল, এখান থেকে গেছিলাম কয় মাইল? 8 মাইল। এদিকে গেছিলাম কয় মাইল? 12 মাইল। এদিকে গেছিলাম কয় মাইল? 8 মাইল। বুঝছেন, এই 8 মাইল 8 মাইল মিল আছে বিদায় এই রেখাটা ঠিক মিডলে গেছে 6 6 করে, 12 অর্ধেকে 6, তাহলে 8 6 10, আবার 8 6 10 করে কত? 20। ঠিক আছে, এটা আমি বুঝিয়ে ফেলছি। এখন কোশ্চেন ছিল, কোশ্চেন করছেন যে এটা অবশ্যই ভ্যালিড কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যদি এটা এটা যদি সমান না হয়, 8 মাইল 8 মাইল যদি সমান না হয়, তখন কি হবে? তখন কিভাবে অঙ্ক করবো? তাহলে এরকম একটা প্রশ্ন আসছে পরীক্ষায়। আমি ওইটা প্রশ্ন লিখতেছি, অনেক বড় প্রশ্ন, লিখতে সমস্যা লাগছে আসলে। আমি চিত্রটা আগে আপনারা বুঝে নেন। এবং ওইটা বিশেষ পরীক্ষা আসলে এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে 4 মাইল, এখানে আমি উত্তর দিকে কয় মাইল? 4 মাইল। সেখানে 12 মাইল পূর্বে পূর্বে দিকে না, 12 মাইল পূর্বে, এটাকে 12 মাইল পূর্বে গেলাম। তারপর আবার 12 মাইল উত্তর দিয়ে গেছে, আবার 12 মাইল, দেখেন 12 মাইল উত্তর দিয়ে গেছে, 12 মাইল উত্তর, আকাশ শেষ, আকাশ শেষ। তাহলে এটা ছিল কয় মাইল? দেখেন 4 মাইল। এটা এটাকে যাচ্ছে 4 মাইল, আর এটা কয় মাইল বলছে? 12 মাইল। তাহলে এটা এটাকে সমান হচ্ছে, বলুন তো আমাকে একটু, উত্তর কি সমান? আগের অঙ্কে সমান ছিল 8 মাইল 8 মাইল, ঠিক মিডল, 12 থেকে 6। এখন এটা 4 মাইল, এটা 12 মাইল। আপনি এখন যে রেখাটা আঁকবেন, এটা এসি আঁকছেন, এটা কিন্তু অবশ্যই 12 ঠিক মিডলে যাবে না। এটা এদিকে 6 এদিকে 6 বলতে পারবেন না। এটা আপনি জ্যামিতি দিয়ে এঁকে দেখেন, কখনো এটা ঠিক মিডলে যাবে না। তখন আমাদের করণীয় কি? আমি শুরুতে বলছিলাম এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ অবশ্যই কি হবে? সমকোণী ত্রিভুজ হবে, আর না হলে বানাতে হবে। যেটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমি কি বের করতে পারি? অতিভুজটা বের করতে পারি। তাহলে এবার দেখেন তো, তাহলে এটা তো আমি এই ভাবটা পাচ্ছি না, এটা এই সময় তুমি সই লাভ নাই, আবার আমি এটাও জানি না। তখন আমরা কি করবো? তখন আমরা যেটা করবো, এই 12 মাইলের সাপেক্ষে আমি এটা আঁকবো। এটা এই 12 মাইলের সাপেক্ষে আমি এটা আঁকবো। এটা 12 হলে এটা 12, আবার এই 4 মাইলের সাপেক্ষে এটা আঁকবো। তাহলে এটা হচ্ছে এ বি সি। তাহলে এখন এ বি সি, এ বি সি, এ বি সি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমার লাগবে কি? এসি। তাহলে এসি বের করতে হলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে ভূমি কত? এবি, এবি কত? এটা 12 হলে এটা 12, তাহলে 12 বিসি, বিসি কত? যদি বিসি কত, তাহলে এখান থেকে এটুকু হলে 12, আবার এটা যদি 4 হয় তাহলে এটাও 4, তাহলে 12 আর 4 কত? তাহলে 144 256 যোগ করলে 400, সুতরাং এসি মান 400 বর্গ। আমি কি এখন বুঝতে পারছি ভাই? প্লিজ জি স্যার। ক্লিয়ার তো না? আশা করি কোশ্চেন থাকবে, ঠিক আছে? হয়তো এটা হোক বা এটা হোক। তাহলে সময় যদি না হয় আপনাকে বানাতে হবে কিন্তু। কে বানাবেন বলছি? যে 12 মাইলের সাপেক্ষে আমি এটা বানালাম, আবার এই 4 মাইলের সাপেক্ষে এটা না বানালাম, তাহলে এ বি সি বের করতে পেরেছি। আশা করি clear। আর একটা এই স্থানাঙ্ক যদি আরেকটা দেখাই, স্থানাঙ্ক সম্পর্ক থেকে সহজ প্রশ্ন। একটি বালকের সারিতে, মানে মাঝে যেগুলো পরীক্ষা আসে, খুব সহজ কিন্তু আসলে করানো থাকে পারি না। একটি বালকের সারিতে বাম দিক থেকে মিশু, একটা ছেলের নাম, 27তম, এবং ডান দিক থেকে পঞ্চম। তাহলে বাম দিক থেকে 27তম, ডান দিক থেকে পঞ্চম। প্রশ্ন, ওই সারিতে কতজন বালক আছে? ওই সারিতে কতজন বালক আছে? ওই সারিতে কতজন বালক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষা দেখা যায় এবং আসছে। তুমি কি করবো? একদম সহজ। এটাকে একটা বালকের সারি, এখানে বসে আছে একটা মিশু, মিশু বসে আছে, ঠিক আছে? একটি বালকের সারিতে বাম দিক থেকে মিশু 27তম, তাহলে মিশু বাম থেকে 27তম। তাহলে মিশুর পজিশন যদি 27তম হইতে হয়, তাহলে বুঝতে হবে তার আগে কয়জন আছে? তাই তো, তার পজিশন 27তম। এমন ডান থেকে, এটা থেকে ডান থেকে তার পজিশন বলা আছে পঞ্চম, ডান থেকে পঞ্চম হইতে তার আগে কয়জন আছে? চার। তাই এটা বলবো যে পরিষদে কয়জন বালক আছে? 26 জন, 4 জন মিশু নিয়ে যায়, গ্রুপগত 31। এরকম অঙ্ক দিতে পারে, আসলে পারে। মোটামুটি ক্লিয়ার সবার কাছে?
ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে স্থানাঙ্ক, সম্পর্ক বা স্পেসিফিকেশন যেগুলো বলে রাখলাম, এখান থেকে কিছু ম্যাথ দেখালাম যেগুলো পরীক্ষা আসছে। এগুলো আমি দেখাবো কিন্তু প্রবলেম সলভিং, সমস্যা সমাধান বলে এগুলা কি, এখান থেকে কিছু ম্যাথ থাকে তো যেটা প্রফেশনাল হচ্ছে পুরো একটা ম্যাথস আছে, প্রবলেম সলভিং, সমস্যার সমাধান, বুঝতে পারছেন? তারপরে এখানে কিছু ম্যাথ থাকবে যা আমরা পারিবারিক দিকে যে করছি এরকম কিছু ম্যাথ থাকবে, এর বাইরে কিছু ম্যাথ থাকতে পারে। যেমন একটা প্রশ্ন দেখেন, যদি 15টি পোশাকের মধ্যে, আপনার সবগুলো ক্লাসে আপনারা হয়তো আগে করছেন, যদি 15টি পোশাকের মধ্যে 40 ভাগ 40% শার্ট হয়, তবে কতটি শার্ট, কতটি শার্ট? তাহলে এগুলো খুব সিম্পল একটা ম্যাথ। তাহলে শার্ট 9 বের করতে, তাহলে কয়টি পোশাক? 15টি পোশাক, এর মানে গুণ 40% শার্ট, তাহলে 40% শার্ট হয়, তাহলে শার্ট 9 কত? 60%। তাহলে 15 60% হচ্ছে শার্ট 9, 60% মানে 100 ভাগের 60। 20 দিয়ে কাটবো 3, 20 দিয়ে কাটবো 5, 5 দিয়ে কাটবো 3, 3 দিয়ে কাটবো 9, উত্তর 9। সিম্পল ভাই, উত্তর 9, উত্তর 9, উত্তর 9। আরেকটা প্রশ্ন লিখি, এই প্রবলেম সলভিং থাকে। যেমন যদি বলে 5টি বিড়াল, প্রশ্ন লাগে 5টি ইঁদুর ধরে 5 দিন, যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে কয় দিনে? 5 দিন। তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরবে কয় দিন? অগ্নি নির্গমন, এগুলো মানুষদের কথা পাঠে আছে। যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে বা যে কোনো দিন বলতে পারে, তবে 100 বিড়াল 100 ইঁদুর ধরবে কত দিন? তাহলে এরকম প্রশ্ন আসলে বলছিলাম একটা টেকনিক হচ্ছে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিন, এখানে যে কোনো দিন বলতে পারে। তাহলে 100 বিড়াল 100 ধরে কত দিন? উত্তর হবে অলওয়েজ 5, মানে উত্তর হবে এই দিন। এখানে যতদিন বলবে উত্তর হবে ততদিন। এখন যদি আমি এখানে 7 দিন করে দিই, উত্তর হবে 7 দিন। এবার এখানে 12 দিন করে দিই, উত্তর 12 দিন। দিনটা অলওয়েজ, কারণ প্রত্যেক কাজ করছে, মানে একটা বিড়াল একটি দুধতে 5 দিন লাগে। তাহলে 100 বিড়াল 100 দুধ ধরবে 5 দিন, 200 বিড়াল 200 দুধ ধরবে 5 দিন। এই ধরনের প্রশ্ন প্রবলেম সলভিং চ্যাপ্টারে আমাদের থাকে। এই যে ইংলিশে কোশ্চেন দেখাই, ডিভাইড 30 বাই হাফ, ইংলিশে দিয়ে কেন আগে ভুল করি না, কিন্তু সহজ করে না হয় অ্যাকচুয়ালি, এন্ড অ্যাড ব্যাক, এখন 10 যোগ করো, হোয়াট ডু ইউ গেট? হোয়াট ডু ইউ গেট? ডিভাইড 30 বাই হাফ, 30 কে হাফ দিয়ে ভাগ করো, এন্ড অ্যাড ব্যাক, এখন 10 যোগ করো, তাহলে হোয়াট ডু ইউ গেট? কিভাবে আমরা করতে হবে? এই দেখেন, 30 কে ভাগ করতে বলছে কত দিয়ে? হাফ দিয়ে, 2 দিয়ে, অনেকে বলে 2 দিয়ে ভাগ করতে হবে, হাফ দিয়ে ভাগ, এন্ড অ্যাড ব্যাক, অ্যাড ব্যাক 10। তাহলে 30 কে ভাগ করে ভাগ চিহ্ন যদি গুণ করে দিয়ে ভগ্নাংশ করতে যাবে, 30 দুগুণ 60 গুণ 10, উত্তর হলো 70, উত্তর 70, উত্তর 70। পরে বলতে দেখেন 2,3,4 দ্বারা কতটি বিজোড় সংখ্যা গঠন করবে? বিজোড় সংখ্যা গঠন করা যায়। 2,3,4 দিয়ে কতটি বিজোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে বিজোড় সংখ্যা বানাতে হবে কত? তাহলে আমরা জানি বিজোড় সংখ্যা গঠন করতে হলে লাস্টের ডিজিটটা কি থাকতে হবে? তাহলে 3 কে লাস্টে রাখবে, তাহলে 2 প্রথমে 4 মাঝখানে, 4 প্রথমে 2 মাঝখানে, তাহলে কয়টি উত্তর? উত্তর দুই। এটা বুঝবে না বলবো উত্তর ঠিক। এখানে প্রশ্ন আসতে পারে 72 সংখ্যাটির কয়টি ভাজক আছে? 72 সংখ্যাটির কয়টি ভাজক আছে, মানে 72 সংখ্যাটাকে কয়টা জিনিস ভাগ যায়? 72 না বলে যে কোনো বড় সংখ্যা দিতে পারে। তাহলে করার নিয়ম কি? এই যে 72 উৎপাদন করবে, উৎপাদন করতে হবে, যত দ্রুত পারে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ 9, 3 দিয়ে ভাগ শেষ। এবার দেখেন ভাজক কয়টি বলার উপায়, তাহলে আপনি এখানে 2 2 2 কয়টা? 2 কিউব 3, 3 3 3 করে দিতে আসছে। তাহলে ভাজক কয়টি বলার উপায় হচ্ছে, এখানে আমি এগুলোকে লিখছি। এবার ভাজক কয়টি বলার উপায় কি দেখেন, ভাজক কয়টি বলার উপায় হচ্ছে প্রতিটি পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে, 3 এর সাথে 1 যোগ করলে 4, 2 এর সাথে 1 যোগ করলে 3, 12, বুঝতে পারছি?
তাহলে ভাজক কয়টি বলার উপায় কি? প্রতিটি পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করতে হবে। তাহলে এখানে দুই 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 করে তিন, তিন 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 করে দুই, পাওয়ার তিন পাওয়ার দুই, তিনের সাথে এক যোগ করলে চার, দুইয়ের সাথে এক যোগ করলে তিন, করতে পারো করতে পারো। এরপর কি বসান তোমরা দেখেন, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার আসবে? 9 সংখ্যাটি কতবার? মানে 1 থেকে 100 যদি লিখতে 9 কবার আসবে। তাহলে বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে বলতে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। 19 একবার নয় আসবে, 29 নয় আছে, 39 নয় আছে, 49 নয় আছে, 59 নয় আছে, 69 নয় আছে, 79 নয় আছে, 89 নয় আছে। এরপর 90 কিন্তু নয় আছে, 90 কেন এটা গুলো বলে যাবো। 91 নয় আছে, 92 93 94 95 96 97 98 এবং 99 কিন্তু দুইটা নয় আছে। এবার এগুলো গণনা দেখেন, 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টি। তাহলে 1 থেকে 100 যদি লিখতে 9 সংখ্যাটি কয়বার আসবে? 20 বার। 9 সংখ্যাটি কয়বার আসবে? 20 বার। 20 বার। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে, পরীক্ষা 9 আসবে বলছে, 8 কয়বার আসবে? তাও 20 বার। 7 কয়বার আসবে? তাও 20 বার। 6 কয়বার আসবে? তাও 20 বার। অর্থাৎ যে কোনো সংখ্যা দেখ না কেন, 1 থেকে 100 যদি লিখতে সেটা কয়বার আসবে? 20 বার। 20 বার আসবে। এরপর একটা কোশ্চেন দেখেন ইংলিশে, a farmer had 17 heads. একজন কৃষকের 17টি মুরগি ছিল। ইংলিশে বলছে, বাংলা বলে অবশ্য সবাই পারবে। অল বাট 9 dead। এই ব্যাপারটা আপনারা জানেন, অল বাটের ব্যাপারটা। অল বাট 9 dead। প্রশ্ন, হাউ মেনি লাইভ হ্যান্ডস were left? কয়টি মুরগি জীবিত আছে? হাউ মেনি লাইভ হ্যান্ডস? তাহলে প্রশ্ন যদি ভালো করে বুঝি আমরা, তাহলে প্রশ্নের ভিতরে উত্তর আছে। A farmer had 17 hens. একজন কৃষকের 17টি মুরগি ছিল। অল বাট 9 dead এর ব্যবহার বোঝানো যেতে পারে। অল বাট 9 dead এর অর্থ হচ্ছে 9টি বাদে বাকিগুলো মারা গেছে। 9টি মারা গেছে না, অনেকে বলে 9টি মারা গেছে, মনে করে 17টি মারা গিয়ে ভুল। 9টি বাদে বাকিগুলো মারা গেছে। তার মানে জীবিত আছে কয়টি? 9। হাউ মেনি লাইভ হ্যান্ডস আর লেফট? হাউ মেনি লাইভ হ্যান্ডস আর লেফট? কয়টি মুরগি জীবিত আছে? 9টি। উত্তর 9টি। উত্তর 9টি। আরো প্রশ্ন দেখেন, যেমন এখানে এরকম প্রশ্ন আসতে পারে, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে 5 বিয়োগ করে 9 দিয়ে গুণ করলে 135। প্রশ্ন, সংখ্যাটি কত? এরকম প্রশ্ন আসতে পারে। প্রবলেম সলভিং, ম্যাথ, সিম্পল ম্যাথ। তাহলে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে, তাহলে যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যাটি x, 5 দিয়ে ভাগ করে ভাগ 5, 5 বিয়োগ করে তাহলে বিয়োগ 5, 9 দিয়ে গুণ, তাহলে গুণ 9, গুণ করলে কত হয়? 135। সংখ্যাটি কত? 135। মাথা রেখে সেটা সমীকরণ সলভ করুন। তাহলে এই দেখেন, এই 9টা এখানে গুণের সম্পর্ক, এটা এবার থেকে ভাগ হবে। তাহলে 135 কে 9 দিয়ে কি করে ভাগ করবে? 135 কে 9 দিয়ে ভাগ করলে 15, আর এই মাইনাস হয়ে গেলে প্লাস 5 হবে, গুণ করলে 20। সুতরাং x এর মান হচ্ছে 20 কে আর গুণ করলে 5 দিয়ে উত্তর 100। উত্তর 100। না বুঝলে প্রশ্ন করবেন প্লিজ। না বুঝলে কোশ্চেন করবেন। না বুঝলে কোশ্চেন করবেন। ইংলিশে প্রশ্ন দিতে পারে, two numbers are in the ratio, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত 5:6 বাংলায়। ইংলিশে বলবে two numbers are in the ratio 5:6। এরপর বলবে কি দেখেন, দেয়ার SCF, SCF মানে কি বলছিলাম? highest common factor, মানে লসাগু is O. What is the LCM? What is the LCM? লসাগু হলো লসাগু ইংলিশে। তাহলে the ratio of two numbers, the ratio, two numbers are in 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 the ratio 5:6। দুটি সংখ্যার অনুপাত 5:6, বা যে কোনো অনুপাত দিতে। SCF is 4। SCF মানে কি বুঝলেন? বসাবো।
হাইয়েস্ট কমন ফ্যাক্টর লসাগু কত 4 বা 5 বা যে কোনো সংখ্যা হতে পারে। হোয়াট ইজ এলসিএম? এলসিএম মানে লেস কমন মাল্টিপল লসাগু কত। তাহলে এই লসাগু বের করা একটা সূত্র আছে, শর্টকাট টেকনিক আছে। টেকনিকটা কি জানেন? টেকনিকটা হচ্ছে যে অনুপাত রাশি দুটো গুণফল 530, অনুপাত রাশি দুটো গুণফলকে এই গসাগু দিয়ে গুণ করলে লসাগু পাওয়া যাবে। গসাগু কত 4, তাহলে 530 কে যদি 4 দিয়ে গুণ করতে হবে 120। মুখোমুখি আছে না? বুঝতে পারছেন? অনুপাতের রাশি দুটো গুণফলকে গসাগু দিয়ে গুণ, অনুপাতের রাশি দুটো গুণফলকে গসাগু দিয়ে গুণ বলে লসাগু। লসাগু পাওয়া যাবে, লসাগু পাওয়া যাবে। আরেকটা প্রশ্ন দেখেন, ইংলিশে বলেন ফাইন্ড দ্য ডিফারেন্স, ফাইন্ড দ্য ডিফারেন্স মানে পার্থক্য বের করুন অফ greatest and least prime numbers between 30 and 80. Find the difference পার্থক্য বের করো of greatest and less, greatest মানে সর্বোচ্চ আর less মানে তো সর্বনিম্ন, প্রাইম নাম্বারস মানে আগে বলেছি মৌলিক সংখ্যা, between 30 to 80, 30 থেকে 80 মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি বের করো? পার্থক্য বের করো। কিভাবে করে করতে হবে? তাহলে আমরা এই যে ডিফারেন্স মানে পার্থক্য বের করতে হবে, 30 থেকে বড় 80 থেকে ছোট এর মধ্যবর্তী। তাহলে 80 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 79, 80 থেকে ছোট কে 79 মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। 30 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 31, ডিফারেন্স মানে বিয়োগ, ডিফারেন্স মানে কি বিয়োগ, তাহলে 44। সহজ মৌলিক সংখ্যার ক্লাস আমরা নিয়েছিলাম একটা, কখন দিয়ে বানিয়ে দেখবেন। এখন ডিফারেন্স না বলে কেউ সাম বলতে পারে, হোয়াট সাম, সাম মানে যোগ করতে বলতে হোয়াট ইজ দ্য এভারেজ, এভারেজ এভারেজ মানে গড়, এভারেজ বলে কি করবে? এই দুটোকে যুক্ত দিয়ে ভাগ করে দেবেন, যুক্ত দিয়ে ভাগ করে দেবেন। তাহলে মোটামুটি মানসিক দক্ষতার আমি যে 3টে টপিকের উপর আজকে একটু আলোচনা করলাম, আশা করি আপনারা যদি আমার একটু টাচে রাখতে পারেন মনে হচ্ছে মানসিক দক্ষতা কিছুর উপকৃত আপনারা বুঝতে পারেন না। তার পাশাপাশি আপনাদের যে বই আছে রেসপেক্টিভ বই, সেখান থেকে সিলেবাস ধরে আপনাদের যে BCS যে সিলেবাসটা আছে মেন্টাল বেডে, ওইটা ধরে ধরে আপনারা এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে আমি খুব কম সময়ে কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করছি, বাসায় এগুলো একটু অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন, আশা করি তাড়াতাড়ি উপকৃত হবেন, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। গতকালে আমাদের 44 BCS এর রেজাল্ট দিয়েছে, 70 রেজাল্ট, অনেকে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন ভাই বন্ধু মধ্যে বিবেকানন্দের সুপারিশ করতে এসেছে। আমরা আপনাদের জন্য একটু ভালো আপনাদের যে প্রত্যাশিত ক্যাডার আর কি ডক্টর সিলেকশন, যেটা আশা করি তা আমরা একটু সিরিয়াসলি পরীক্ষাটা দিয়ে ভালো করে পড়ি। আর যে প্রতিষ্ঠানে অলরেডি আপনাদের ডেট পেয়ে গেছে, সম্ভবত 18ই জুলাই সম্ভবত পরীক্ষা দিতে হবে না? আপনার জুলাই না পরীক্ষা আপনাদের? আসলে 1 তারিখ, তাহলে আসলে খুব বেশি সময় নাই, এই সময়টা পুরোপুরি রিভিশনের সময় দিয়ে প্রচুর রিভিশনের প্রয়োজন আছে। আমি যে ম্যাথ গুলো করেছি আপনাদেরকে, পাটিগণিত থেকে, বীজগণিত থেকে, জ্যামিতি থেকে, ফাইনালি মেন্টালি থেকে, এগুলো আপনারা একটু বারবার বারবার গো থ্রু রিডিং করেন, practice করেন। তো সবার জন্য দোয়া রইলো। থ্যাংক ইউ। সবার জন্য দোয়া রইলো, অবশ্যই ভালো হবে প্রিলিটা। আর প্রিলি পরীক্ষা পরে তো দেন ভাইবা, ভাইবার জন্য একটু আপনাদের নিজ সাবজেক্ট মেডিকেল সায়েন্স ভালো করে করবেন, তার সাথে একটু আউট নলেজ জেনারেল জ্ঞান একটু ধারণা রাখবেন। মোটামুটি কনফিডেন্টলি পরীক্ষা দিলে আসলে ভালোভাবে উত্তর দেবেন। ঠিক আছে, সবার জন্য দোয়া রইলো, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।